অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মর্তুজা। পাঠে আমি শারমিন। মার্জিয়ার চাচা বাড়ির লোকজন এসেছে। মার্জিয়া রান্না করছে যত্ন করে। রাবেয়া টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন, দেখতে এলেই তো বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তু মুখ গম্ভীর। টেবিলে কুনুই ঠেকিয়ে বইয়ে নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কী প্রশ্ন করবে। সেসব দিক কী হবে? জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবে না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটিতে ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে, খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎ গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। অন্তু থমকালো। এসে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার ওপর সূর্যের রশ্মি প্রতিসরণ ঝিকমিক করে উঠেছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়াচারি থামলো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অনেক কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনের চিরায়ত সাদা থানের লুঙ্গি। ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ওহো জয়, আয় আব্বা, ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চিনব না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকাতুকি করল কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বসার দাওয়াত দেবে? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণেই মনে হলো পাওনাদার এসে আমার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখ ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শীতলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁক হলো সামান্য। জয় চোখ সরালো না, বেহায়ার মতো গিলল অন্তুর সবটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বিনীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে মুখে হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে গেল। অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধান অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি কি এখানে কেন এসেছেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপরে পা তুলে বসল। সোফার ওপরিভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আরমিন? নট গুড। ছ্যা, অতিথিভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমারে অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হবার কথা। আফটারঅল আমি। অন্তু মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের কর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কিসের আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলো।
স্বর নরম করলেন, খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসলো। রাবেয়াকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন, হ বাপ, আমার ছেলে শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তুরে দেখতে আইতেছে। জয় ভুরু উঁচিয়ে হাসলো, আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কী উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসলো, আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম, জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন, এমন বলতেছ কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি, এরা তো শোনার ছেলে, দাঁড়াও। রাবেয়া গেলেন। অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়, আম্মাজান তো ভালোই, তুমি শালি এরম খিটখিটে কেন? অন্তু ঝাঁঝিয়ে উঠল, দুর্ভাগ্যবশত আম্মা, আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যা খেচড়া। ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে ওই শয়তানের ঘাঁটি? জয় হাসল, বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানবো না বলে মনে হয়। থাপড়ে চারটে দাঁত উপড়ে দিব। বাড়ি অবধি যখন চলে এসেছি তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়, জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম, ওরা জঙ্গলি। জয় মুখ ভেঙচায়, আজ নাকি বলি দেওয়া হবে তোমার। কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাতমস্তক উপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাহ পাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারা করল নিতে। রাবেয়া বলল, চলবে এতে? টাকা জয় দেখেইনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে ধাক্কা মারব। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরিল ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন, ভালোই, কী ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলেরই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আমারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন এবার। ঠোঁট কামড়ালো, ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর তো দুঃখ কিসের মানুষের? আটকে উঠলেন রাবেয়া, সে কি কেউ নেই? জয় জবাব দিল না। অন্তুর এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের এমন নীরব অপরাগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বোলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মধ্যেই আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা, চাচি আম্মা। ভুলেই বলল, অথবা ইচ্ছে করেই, বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তুর চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার 2 মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়াই এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয় নাই, তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেজন্য টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিকে এসব টাকাই হয় বা হবে? গুখা ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এই ব্যাপারে আর প্রশ্ন করিস না।
কবির গোমরা মুখে বলল, কি করবো এই টাকার? জয় হাসলো। কত দিয়েছে? 200। যা আর কিছু লাগিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হ্যাজেস আন। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে খোলা মাঠ, সেখানে ব্যাডমিন্টনের তারজালি টাঙানো, লাইট জ্বালানো হয়েছে, কোট আটকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কর্ক ঢুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং, দোতলার ওপরে পেছনের দিকে মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। চম্পেশ পিটিয়ে যায়, ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে ওপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম টুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নেই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই? হামজা গভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বগতোক্তি করে, চেহারা দেখেছি আজ ওর ভাই। তাতে কি? শালিমেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখেছি। এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কারাক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি, তাক লাইগা গেছিল আমার। সিরিয়াসলি? হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? হ, আগে বহুত মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখেছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছ্যা, এমনই যে ভাব শালির, আবার যদি এমনি ঠুক্কা খাই তাহলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস। অর্থাৎ তোর সমস্যার শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল, সাথে হামজাও। চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে চায়ের খান বাজাই। কথা শেষ করে ঢোক গেল, যেন কথা ফুরায়নি, তবুও থামালো জয়। হামজা হাসলো। এরপর জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকাইয়ে আসি, মাঝে মধ্যেই ফর্সা মুখটা ভাইসা উঠতেছে। যেমনে আগে সিনেমায় দেখতাম, চিঠির পাতায় চিঠির প্রেরকের মুখ অমনে। দেখতে খুব ভালো না? মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালো লাগবো দেখতে। কালা জামার ভেতর দিয়া হাতটা সেই ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটাও প্রেম করেনি। গার্লফ্রেন্ডেরও নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হলেও লাগবে। আমার তো এইটুকু সহ্য হইতেছে না। আমি ছাড়া কেউ ওরে দেখব। আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে। ওই শালারে পুন্দাইতে মন চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখেছে। এই শালা, তোরা তাকাইছিস কেন? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না। কবির জিজ্ঞেস করলে ইতস্তত হয়ে, ভাই আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসলো জয়। অত্যাধিক মাত্রায় প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি।
রে কুবরা সিঁড়ি বয়ে নামতে নামতে বলল, ওইসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয়ে আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। এসব ভুদাইদের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু একটা কাব্যিক প্রেম পীড়িত আমার সিস্টেমে নেই। ছোট লোকই কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো। গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করে মিউজিক বক্সের ওপরে বসে থাকা ছেলের ওপরে গানের সাউন্ডটা বাড়াও। ভাত খাও নাই শালা, দুপুরে এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেই একখান। ধুমধারাক্কা গান বাজছে। জয় একবারেই র্যাকেট পিটিয়ে গেল। শার্টল কর্ক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচখিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝরছে ওই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের ওপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ায় বিষাদ সুর এখনও হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এইখানেই ফিরে আসে। সব ভুলে গিয়ে আবারও হারাতে চাই। হয়তো এটা গান ছিল, আমার সুর ভালো না এই জন্য গাইলাম না, তাহলে একদম বাজে শোনাবে, অডিয়েন্স চলে যাবে। তারপরেরটুকু আর গাইল না। আবার নতুন সুরে তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিত মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্তক এক একটা জয়ের ওপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে, মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবারও গাইল, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতর মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের ভিতরে থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনোই সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ। অল্প একটু সততা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাজের নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়ারে। এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না। ওরে মন, পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতাটা হাতে নিয়ে মাংসের নাড়া দিতে দিতে গলা ছাড়ল, তুই পাগল, তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হলো সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজার তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবারও ফোন টেনে রেখে মাঠের ওপরেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলোর ওপরে বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রেখে রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবারও ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোথা থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিনই টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক না, ওই জয়ের সাধ্যই আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আকির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্বধারণা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করলে রিপোর্ট তৈরি করা, ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব
এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্ট নেই যার দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে, কিভাবে তার দেহে কী কী ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেসে টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভ্রু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে। ওই মেয়েটাই।